বাথরুমে ঢুকে একটা গন্ধ পেল, তা জুঁই ফুলের যে আতর হয় সেই আতরের গন্ধ, বাট গন্ধটা না ভীষণ তীব্র। হুট করে দেখলো পিছন দিয়ে একটা কেউ চলে গেল, একটা কালো রঙের কিছু, একটা ছায়ায় মানুষের মতোই দেখতে সে। ওই ফ্যানটা থেকে একটা ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে, ফ্যানটা ধপ করে পড়ে গেছে। আঙ্কেল যেন অ্যাগ্রেসিভ হয়ে গেল পুরো, বলছে আমি আজ এক্ষুনি মাংস খাবো, আমার মাংস চাই। মানে একদম পশুর মতো মাংসটার উপর যেন ঝাঁপিয়ে পড়েছে। তো আন্টি বলছে তুমি কিভাবে খাচ্ছ, এটা ঠিক করে খাও, তুই একদম চুপ কর, একদম বেশি কথা বলবি না, খাওয়ার মধ্যেখানে একদম ঝামেলা করবি না বলে দিলাম। ঠিক রাত্রেবেলা জ্বর আসছে, সকালবেলা জ্বর কেটে যাচ্ছে। বলছে তোরা কিচ্ছু করতে পারবি না, ওরে আমি এখান থেকে নিয়ে যাবো। বাংলাদেশি ভাষা, মানে এই ভাষা, মানে আমি এই ভাষাটা ওদের মুখ থেকে শুনেছি। তো আঙ্কেলের 2023 কেউ মানে জোরে জোরে ধপ 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 করে পা ফেলে চলছে বা দৌড়াচ্ছে। আঙ্কেল পিছন দিক করে ছাদের যে পাঁচিলটা, পাঁচিলের ওপর বসে আছে এবং পা দোলাচ্ছে, এবং তার চোখটা যেন ওই বেড়ালের চোখ যেমন অন্ধকারে বেশ জল 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 করে, আর বিকটভাবে হাসছে। আমাদেরকে ভয় দেখানোটা তার কাছে খেলা, তার কাছে মজা লাগছে। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আজকে কি ঘটনা হতে চলেছে সেটা আমরা সকলে একসাথে শুনবো, এবং আজকে আমার গেস্ট দেবপ্রিয়া। দেবপ্রিয়া, এখন কি করছিস তুই একটু বল, তোর একটু ইন্ট্রোডাকশনটা একটুখানি শুনি, তারপর তো ঘটনাটা শুনবো। সবে মাধ্যমিক পরীক্ষা দিয়ে উঠেছি, আর আপাতত পিসিএমবি নিয়েছি 11-এ, পড়াশোনা চলছে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস আর বায়োলজি। হ্যাঁ, পড়াশোনা তো চলছে, তবে স্কুলে এখনো ভর্তি হয়নি, কারণ রেজাল্ট আউটের একটু অপেক্ষায় আছি। সামনেই রেজাল্ট, 8 মেতে রেজাল্ট আউট হবে, টেনশনেও আছি। এবার রেজাল্ট আউট হলে দেখা যাক কোন স্কুলে ভর্তি হবো। তারপরে ইচ্ছে আছে পিসিএমবি নিয়ে এগিয়ে যাওয়ার, তারপরে আমার টার্গেট হচ্ছে ইউপিএসসি। আচ্ছা, ইউপিএসসি দেওয়া তো টার্গেট। ইয়েস। ওকে, গ্রেট, কংগ্রাচুলেশনস, অল দি ভেরি বেস্ট, যাতে তোর এই টার্গেট মানে কমপ্লিট হয়, যাতে তুই এই টার্গেটটাকে অ্যাচিভ করতে পারিস। আর কবে থেকে প্রেত কথা শুনছিস সেটা একটু বল। এটা আমার একটা বন্ধুর থেকে শোনা, মানে ও আর কি, আমি বন্ধুর নাম নিচ্ছি সৃজনী। বল। সৃজনী। হাই সৃজনী। সৃজনী বোধহয় দেখছে এখন। দেখ, ওই সমস্ত মানুষরা খুব ইম্পর্টেন্ট যারা প্রেত কথাকে ছড়িয়ে দেয় অন্য মানুষের কাছে। অবশ্যই। সো সৃজনী ইজ রিয়েলি ভেরি স্পেশাল। সৃজনী আমাকে ফার্স্ট টাইম ইংলিশ টিউশনে বলেছিল যে দেবপ্রিয়া তুই গৌরব তপাদারকে চিনিস? আমি বললাম কে, মানে আমি তখন চিনতাম না আর কি তোমাকে। এটা কোন ক্লাস তখন? 8-এ। এবার তারপরে ও বললো যে এরকম একজন আছে, তো সে আর কি ভূতের গল্প বলে, পডকাস্ট করে। তো না প্রথমে শুনেছিলাম, মাথায় ছিল, বাট বাড়িতে গিয়ে ভুলে গেছিলাম। তারপরে একদিন হুট করে আমি ফোনে স্ক্রল করতে করতে তোমার ভিডিও এসছে, একটা শর্টস, তো ওটা দেখে আমার বেশ ইন্টারেস্ট লাগলো, যে মানে বেশ ভয় ভয় লাগছে, একটা গায়ে কাটা দিচ্ছে, তো একটু শুনবো আমি। তো তাই আমি তোমার চ্যানেলটা ওপেন করলাম, আর তারপরে বেশ কয়েকটা ভিডিও দেখলাম, আর ব্যাস ওই যে ইন্টারেস্ট এলো, তারপর থেকে তুই প্রেত কথা শুনছিস। মানে প্রায় 3 বছর হয়ে গেল বলতে গেলে। আর রিসেন্ট এখন যেটা হয়েছে, মানে এখন যেহেতু 10 শেষ হয়ে গেছে, তো হাতে অনেকটাই সময় থাকে। এখন আমি বেশিরভাগ কি করি, টিউশন করে এলাম। এমনি আমি সকালবেলা এখন পড়তে বসি না, একদম সত্যি কথা বলছি, সকালবেলা একদম বসি না, একটু রাত্রেবেলায় বসি। আর আমার রাত জাগতে খুব ভালো লাগে, তো রাত্রেবেলা জেগে একটু পড়াশোনা করি 2-3টে, তারপরে রাত্রিবেলা পড়ে আনন্দ আরাম অনেক বেশি। হ্যাঁ, মানে আমাদের এখানে সকালবেলা মানেই বাইরে থেকে ফেরিওয়ালা যাচ্ছে, কারণ তুই তো গড়িয়াতে থাকিস, বাইরে থেকে ফেরিওয়ালা যাচ্ছে, অটো যাচ্ছে ঘ্যাঁ করতে করতে, রিক্সা যাচ্ছে, এত আওয়াজ, এত চিৎকার চেঁচামেচির মধ্যে মানে লোকে বলে না সকালে ঘুম থেকে উঠে পড়ো, ওটা মানে অন্য জায়গায় ঠিক আছে, আমাদের এখানে ঠিক না, আমাদের এখানে জাস্ট ইম্পসিবল, না এটা খুব চাপ হয়ে যায়। আমিও রাতে পড়তাম, আমি অনেক রাত অবধি পড়তাম, আমি প্রায় 3টে পর্যন্ত পড়তাম। ধর মানে তখন 3টে মানে আমার কাছে অনেক রাত। আজকের দিনে তো আর ওটা অনেক রাত নয় আমার কাছে, কিন্তু আমার কাছে অবশ্যই স্টিল আই থিংক যে আমি কতটা ইনোসেন্ট ছিলাম, যে 3টে মানে আমার কাছে অনেক রাত ছিল। হ্যাঁ, এখন আমি গতকাল চেষ্টা করেছি যে 3টের সময়, কালকে আমি প্রিয়াঙ্কাকে বললাম যে এবার আমাদের ঘুমোতেই হবে, রাত করলে হবে না, 3টের মধ্যে ঘুমোতেই হবে এবার আমাকে। তাও 3টের মধ্যে ঘুমোতে পারিনি, তার থেকেও দেরি হয়ে গেছে, আমি লেটে ঘুমোই। ওই ছোটবেলার অভ্যেস কিন্তু,
এই যে তুই অভ্যেসটা বানাচ্ছিস, হ্যাঁ। এটা কিন্তু তোর আজীবন রয়ে যাবে, বিশ্বাস কর। সত্যি থেকে মানে যাচ্ছে, আমি তুই কাটাতে পারবি না। রাত্রে মানে ঘুম আসে না, মানে 3টে 3:30-র সময় মানে তার জন্য ঘুমটা আসছে। যদি না তখন তোর মানে পরবর্তীকালে ঘুমাই। অফিস কাছারি বা কলেজ বা এই কোনো কারণে যদি তোর রুটিনে যদি চেঞ্জ না হয়, ইউ কান্ট চেঞ্জ দিস রুটিন যেটা তোর এখন তৈরি হচ্ছে। যাই হোক, আমরা ওর সাথে কিছুক্ষণ কথা বললাম এবং আমরা এখন ঘটনাটা শুনবো। আশা করছি আপনাদের ঘটনাটা শুনে ভালো লাগবে। আপনারাও যদি আমাদের পডকাস্টে এসে ঘটনা বলতে চান তাহলে 9875476704 এই নাম্বারে ভয়েস করে পাঠিয়ে দিন ঘটনা হোয়াটসঅ্যাপে, এবং আপনার ঘটনা সিলেক্টেড হলে আপনি চলে আসবেন আমাদের স্টুডিওতে এবং এসে শোনাবেন ঘটনা। আমি এখন দেবপ্রিয়ার কাছে যাই, শুনি আজকে কি ঘটনা ওয়েট করছে আমার এবং আপনাদের সকলের জন্য। ঘটনাটা শুরু করার আগে একটা কথা বলবো যে আমি যখন ঘটনাটা পাঠিয়েছিলাম আমি নিজের ফ্যামিলি মেম্বারকে ইনক্লুড করে পাঠিয়েছিলাম, বাট গল্পটা অ্যাকচুয়ালি আমার না, গল্পটা আমার এক বন্ধুর। মানে সে যখন আমাকে বলেছিল যে তুই পাঠা, বাট আমার নামটা এখনই নিস না, তুই নিজের হিসেবে বল, যদি তোকে ডাকা হয় তো তুই আমার নাম নিতে পারিস। তো ঘটনাটা শুরু হচ্ছে, আমার ফ্রেন্ডের নাম মিতা, তো ওর ফ্যামিলি মেম্বারের সাথে ঘটনাটা ঘটেছে, ওর বাবার সাথে। কোথায় থাকে ওরা? ওরা কলকাতারই মানুষ, কিন্তু ওদের আর কি ফ্যামিলি কিছু ইস্যু থাকার কারণে ওরা আলাদা হয়ে থাকে, মানে কলকাতারই অন্য জায়গায় থাকে আর কি। এবার ওর মানে মিতার বাবা মানে আঙ্কেল আর কি যাত্রা করেন, মানে যাত্রা আর্টিস্ট। তো স্বাভাবিক মানে একটু দূরে দূরে যাতায়াত থাকে, সবসময় বাড়িতেও থাকতে পারে না। এর মানে এটা আমি বলছি 2023-র ঘটনা। 2023 সালে আঙ্কেলের এরম শো পড়েছে বাঁকুড়াতে। 3টে জায়গায় শো আছে, 3 দিন ওখানে থাকতে হবে। ওখানে একটা হোটেল, মানে যে দলে কাজ করে তো সেই দলের তরফ থেকে হোটেল দেওয়া হয়েছে, রুম দেওয়া হয়েছে। এবার এই ধরনের হোটেলে কি হয়, মানে রুমে কোনো পার্সোনাল কিচেন থাকে না, শুধু বেডরুম, ওয়াশরুম, বেসিক কিছু জিনিস, আর নিচে খাবারের ব্যবস্থা থাকে, তো নিচে গিয়ে সবাইকে খেতে হয়। তো এরকম উঠেছে, আমি রুম নাম্বার বলছি 132। এরকম ফার্স্ট দিন যখন উঠেছে তো কোনো প্রবলেম হয়নি, নর্মাল সব ছিল। সেকেন্ড ডে থেকে কিছু কিছু মানে অস্বাভাবিক ঘটনা ঘটছে। সেকেন্ড ডেতে কি হলো, আঙ্কেল আর কি, আর এই যাত্রা ইন্ডাস্ট্রিতে শোগুলো সবসময় না রাত্রেবেলা হয়, 12টা অনেক রাত পর্যন্ত হয়, এবং একটু গ্রামের দিকে হয়। যাত্রা আমি হলে দেখেছি, মানে আমার থিয়েটার দেখেছি। হ্যাঁ, না হলেও আমি যাত্রা শো দেখেছি। এখানে ফণীভূষণ মঞ্চতে ওটা হয়, প্রত্যেক ফেব্রুয়ারি মাসের কোনো একটা ডেটে হয়। আমি গ্রামে গিয়ে একদম বসে না ওরকম সুযোগ হয়নি, কারণ আমার মামাকে বাড়ি থেকে অত দূরে ছাড়বে না একা একা। আমার বাবাও একজন যাত্রা আর্টিস্ট, তো বাবা অনেকবার বলেছে তুই চল, কিন্তু মা কখনো ছাড়েনি। এবার সন্ধ্যাবেলা আঙ্কেল রেডি হচ্ছে আর কি, এরকম মানে হঠাৎ করে একটা অদ্ভুত রকমের শব্দ রেডি হতে হতে। কেমন শব্দটা ঠিক আঙ্কেল নিজেও বুঝতে পারেনি, বাট বলছে গোঙানি একটা শব্দ। তো আঙ্কেল ভাবছে কি বিড়াল টেরাল কিছু ঢুকে গেল বা সামথিং, কিছু খুঁজছে আশেপাশে এরকম। তো হুট করে কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যাওয়া তো খুব স্বাভাবিক, যেতেই পারে সেটা। কারেন্টটা গেছে, যখন কারেন্ট গেল মনে হলো যেন আঙ্কেলের সাইডে, এই সাইডটাতে মানে কিছু একটা ঠান্ডা সামথিং কেউ যেন ছুঁয়ে, মানে ভীষণ ঠান্ডা এই সাইডটা দিয়ে ছুঁয়ে, মানে 1 সেকেন্ডের মধ্যে ওই সাইডে চলে গেল। আর আঙ্কেল কিছু বুঝে ওঠার আগে কারেন্ট আবার ফিরে এসেছে। আঙ্কেল মানে কেমন একটা মানে হয়ে গেছে যে হঠাৎ করে কি হলো, সাইড দিয়ে কিছু যেন একটা চলে গেল। এবার তখন এদিকে লেট হয়ে যাচ্ছে, তো তাই আঙ্কেল আর বেশি কিছু ভাবেনি, বেরিয়ে চলে গেছে। তারপর আর কি শো করে ফিরে এসছে। এবার এই মানে তখন হোটেলে ফিরতে 4টে-5টা এরম বেজে গেছে, ভোর 4টে-5টা। এসেছে, ফ্রেশ হয়েছে, তারপরে ঘুমোতে গেছে। শরীর টায়ার্ড, ঘুমাচ্ছে। প্রায় সকাল তখন 7টা 7:30 নাগাদ বাথরুম থেকে জল পড়ার আওয়াজ, কেউ যদি কল খুলে দেয় জল পড়ছে। কিন্তু মানে আঙ্কেল যখন বাড়িতে এসছে, একজন মানুষ স্বাভাবিক, সে ফ্রেশ হয়ে জল টল বন্ধ করে তবে সে শুতে যাবে, সে তো চালিয়ে যাবে না। আঙ্কেলের স্পষ্ট মনে আছে যে আঙ্কেল বন্ধ করেছে, কিন্তু শব্দটা পাচ্ছে এবং বেশ জোরেই জলটা পড়ছে, এরকম আওয়াজটা পাচ্ছে। তখন আঙ্কেল কোনো মানে উঠে বাথরুমে গেছে, দেখছে সব নর্মাল, কিছু খোলা নেই, নর্মাল। কিন্তু মানে বাথরুমে ঢুকে একটা গন্ধ পেল,
খারাপ গন্ধ না, ভালো গন্ধ, একটা জুঁই ফুলের যে আতর হয় সেই আতরের গন্ধ, বাট গন্ধটা না ভীষণ তীব্র, নাকে লাগছে। কোনো গন্ধ তীব্র হলে না একটু নাকে লাগে, সে যতই ভালো হোক না কেন। তো ইগনোর করেছে, ওটাও কেউ না ইগনোর করেছে, করে যথারীতি আবার চলে এসছে, আবার শুয়ে পড়েছে। তারপরে মোটামুটি দুপুর বলবো না, ওই দুপুর নাগাদই উঠেছে, উঠে নিচে গেছে, খাওয়া দাওয়া করেছে। এবার ওখানে ওনার সাথে যারা ছিল আঙ্কেলের সাথে, তাদের সাথে না এই ঘটনাটা বলেছে যে এরকম বাথরুম থেকে না এরকম গন্ধ পাচ্ছিলাম। তো সবাই নর্মাল ভেবেছে, হয়তো কেউ ওই ফোডোনিল হয়তো ছিল সামথিং, ওই কারণে গন্ধ টন্ধ বেরোচ্ছে, তো এটা ইগনোর করেছে, ভালো কথা। এবার তারপরে আঙ্কেল খেয়ে দে রুমে চলে এসছে, রুমে এসে যথারীতি একটু রেস্ট নিচ্ছে, রেস্ট হয়ে, কারণ আবার সন্ধ্যাবেলা রেডি হতে হবে, বেরোতে হবে। সন্ধ্যাবেলা আবার মানে 6টা-7টা নাগাদ এবার রেডি হচ্ছে, আয়নার সামনে দাঁড়িয়ে চুল টুল আঁচড়াচ্ছে, মানে ফিট হচ্ছে। হুট করে দেখলো পেছন দিয়ে একটা কেউ চলে গেল, একটা কালো রঙের কিছু, একটা ছায়াই, মানুষের মতোই দেখতে, সে হুট করে মানে 1 সেকেন্ডের মধ্যে সে দৌড়ে চলে গেল। আঙ্কেল সেটা দেখেছে এবং সঙ্গে সঙ্গে পিছনেও তাকিয়েছে, কিন্তু কেউ নেই সেখানে, পুরো ফাঁকা। তো এটা একটু আঙ্কেলের অস্বস্তি হলো, কিন্তু তবুও যেন ইগনোর করলো, বললো চোখের ভুল হতেই পারে, তো ইগনোর করেছে। এবার তখন বেল বেজেছে, মানে রুমের বাইরে যে বেলটা আছে ওই বেলটা বেজেছে, তো মানে ডাকতে এসেছে যে চলো, গাড়ি চলে এসছে। আঙ্কেলেদের না একটা ব্যাপার আছে, যারা আর কি মেন ক্যারেক্টার হয় শোয়ের, তাদের জন্য প্রাইভেট কার থাকে, আর বাকিদের জন্য একটা বাস ঠিক করা থাকে, ওরা বাসে করে যায়। তো এবার আঙ্কেলের যেহেতু প্রাইভেট কার, তো স্বাভাবিক টাইমটা মেনটেন করতেই হবে, তো আঙ্কেল আর বেশি কিছু ভাবেনি, গাড়ি করে চলে গেছে, পৌঁছেছে, শো করেছে, বাড়ি মানে আবার হোটেলে ফিরে এসেছে আর কি। ফিরে এসে যথারীতি আগের দিন রাত্রেবেলা যে সেম মানে কেসটা হলো, আবার এটাই ঘটনাটাই ঘটলো। ওরকম বাড়িতে ঢুকেছে, ফ্রেশ হয়েছে, ঘুমোতে গেছে, কিছুক্ষণ পর আবার কল। ইয়েস, প্রথমে ইগনোর করলো, বললো এটা পাক্কা আমার মনের ভুল, আগের দিন যখন এরকম হয়নি তাহলে আজকে। কিন্তু আওয়াজটা যখন কন্টিনিউয়াসলি হচ্ছে, এবার মনে হচ্ছে যেন সত্যি এতক্ষণ ধরে আওয়াজ হচ্ছে, প্রায় মিনিট 5 ধরে আওয়াজ হয়েই যাচ্ছে। তো তখন আঙ্কেল গেল, অ্যান্ড সেই আগের মতো কল বন্ধ, জল পড়ছে না। আর ঠিক ওই সেম ওই জুঁই ফুলের আতরের গন্ধটা, তীব্র গন্ধটা কন্টিনিউয়াস। এবং এবার যখন গন্ধটা পেল আঙ্কেলের, এবার একটা সন্দেহ হলো কি না, অন্য সময় যখন আঙ্কেল ওয়াশরুম ইউজ করছে ওই গন্ধটা কিন্তু পাচ্ছে না, ওই ভোরের বেলা থেকে ওই সকালবেলার ওই টাইমটাতেই আসছে গন্ধটা, এবং এটা খুবই সন্দেহজনক লাগলো আর কি। যাই হোক, এটা মানে আঙ্কেলের একটা বিষয়, আঙ্কেল ভীষণ ওই মানে একটু আধ্যাত্মিক মানুষ, মানে ভীষণ পুজো আর্চা পছন্দ করেন, এবং ওনার একটা খুব ভালো মানে রীতি আছে, যেটা আমার বন্ধু আমার সাথে খুব শেয়ার করে। উনি হনুমান চালিসা পড়েন, মানে পুজো যখনই দেন, উনি হনুমানজির ভক্ত খুব বড়। আর উনি প্রত্যেকদিন চান করার পর ওই সূর্যদেবের কাছে অনেকে করে না যে মন্ত্র পড়ে, পুজো করে, হ্যাঁ ওইটা উনি করেন। তো এবার ওনার কাছে একটু ব্যাপারটা খুব সন্দেহজনক হওয়াতে উনি মনে মনে হনুমান চালিসা পড়েছেন, এবং তারপরে ঘরে গিয়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছেন। ওই দিন আর কোনো প্রবলেম হলো না, উঠলেন আবার দুপুর দিকে, খাওয়া দাওয়া করে এসেছে। এইবার এই যে ঘটনাগুলো ঘটছিল এগুলো অস্বাভাবিক, কিন্তু এগুলো কোনোটাই প্রাণঘাতী ছিল না। এবার শুরু হলো, এবার 2টো ইনসিডেন্ট ঘটেছে, 2টো ইনসিডেন্টই প্রাণঘাতী, মানে মেরে ফেলার মতো অবস্থা। খেয়ে দিয়ে এসেছে, এসে ওখানে না একটা বাইরে একটা রুম, এরকম রুমের এই সাইডে ওয়াশরুম, আর বাইরে বেরিয়ে এলে একটা সোফা আছে, সোফার মাথার উপর একটা ফ্যান আছে, আর একটা পুরোনো দিনের একটা টিভি, চলে না। যাই হোক, হোটেলটার, হ্যাঁ হোটেলটাও যে খুব বড় সড়ো হোটেল এমন না, ছোটোখাটো একটা নর্মাল একটা হোটেল। এবার আঙ্কেল খেয়ে দিয়ে একটু রিল্যাক্স হবে বলে তো সোফাতে এসে বসেছে, আর সোফাটার মাঝখানটায় এসে বসেছে, আর মাথার উপর বরাবর ফ্যানটা ছিল, ফ্যানটা চালিয়ে বসেছে। 2-3 মিনিট পরেই ওই ফ্যানটা থেকে একটা ক্যাচ শব্দ হচ্ছে, ক্যাচ মানে 2-3 বার হওয়াতে না আঙ্কেল চোখটা খুলে ওপর দিকে এরম তাকিয়েছে, ফ্যানটা ধপ করে পড়ে গেছে। এবার আঙ্কেল তো বুঝতে পারছে যে ওটা কিছু একটা হতে, আঙ্কেল সঙ্গে সঙ্গে সাইড হয়ে সরে গেছিল বলে আঙ্কেল বেঁচে গেছে।
মানে হিট অফ দ্য মোমেন্ট উনি হ্যাঁ। চলে গেছেন। ওটা পুরো এসে পড়েছে, ওটা দেখে আঙ্কেল পুরো শকড। ফ্যানটা ঠিকই ছিল, এতদিন ধরেও তো কোনো সমস্যা হয়নি, আজকে হুট করে ফ্যানটা এরকম হচ্ছে, মানে এরকম মানে মানে ক্যাচ ক্যাচ 2-3 বার শব্দটা হলো, আঙ্কেল চোখটা খুললো, ফ্যানটা পড়বে আঙ্কেল বুঝতে পারে, সরলো, ফ্যানটা ধপ করে জাস্ট পড়ে গেল। যদি আঙ্কেল ওখানে বসে থাকতেন ফ্যানটা মাথায় পড়তো এবং আঙ্কেলের একদম পুরো সে স্পট ডেড হয়ে যেত আঙ্কেল। এই ঘটনাতে উনি শকড যেমন ছিলেন, একটু রেগেও গেছিলেন যে হোটেলের একই অবস্থা যে ফ্যান। স্বাভাবিক। এবার ম্যানেজারকে ডাকা হয়েছে, চোটপাট হচ্ছে, এবার আঙ্কেলও খুব রেগে গেছে। তো এবার একজন ম্যানেজারই একজন লোককে ডাকিয়ে আনলেন ফ্যানটা ঠিক করিয়ে দেওয়ার জন্য। তো এবার যিনি আর কি ঠিক করতে এসেছেন তিনি ফ্যানটা ঠিক করে দিয়েছেন, ঠিক করে বলছে এই ফ্যানটা তো পড়ে যাওয়ার কথা না, কেউ ওখানে কিছু একটা করে রেখেছে, নাহলে এটা পড়বে না, ফ্যানটা ঠিকই ছিল, কেউ একটা কিছু করে রেখেছে যাতে কেউ ফ্যানের সুইচ দিলে ফ্যানটা যখন ঘুরবে ওটা পড়বে অটোমেটিকলি কিছুক্ষণ পর ওটা পড়ে যাবে, কেউ একটা করে রেখেছে। এটা উনি বলেছেন যে কেউ একটা ওখানে কিছু একটা কলকাঠি করে রেখেছিল, যে ঠিক করতে এসে সেটা ডিরেক্ট বললো, সবার সামনেই বলেছে। এবার ওই আঙ্কেলের আরেকজন কালিগ ছিলেন, কালিগ মানে ওনার সাথেই যিনি আর কি শো করেন, তার অন্য রুম। তো তিনি গিয়ে আঙ্কেলকে বললেন যে দেখো এরকম বলছে, তুমি কি একটা কাজ করবে, তুমি কি তাহলে আমার সাথে রুমটা শেয়ার করে থাকবে। একজন স্বাভাবিক মানুষ যখন এইসব ঘটনা দেখবে তখন সে চাইবে অবভিয়াসলি যে অন্য কোথাও একটা সরে যেতে, সেখানে না থাকতে। আঙ্কেল একটা অদ্ভুত রকমের বিহেভিয়ার করে বলল তোমায় অত ভাবতে হবে না, আমি এখানেই থাকবো। উনি ওখানে থাকার জন্য জেদ করে ওখানে থাকলেন, ভালো কথা, ওখানে থাকলেন। এবার তার পরের দিন মানে শোতে আর কি বেরোবে, তার নেক্সট ডে এটা। এবার প্রাইভেট কার যাচ্ছে রাস্তা দিয়ে, গাড়িটা ঠিক, সম্পূর্ণ ঠিক, কিন্তু আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছিল সেটা খুব যে একটা ভালো রাস্তা না, একটু খারাপ রাস্তাটা। যেতে যেতে গাড়িটার হুট করে ব্রেক ফেল করে গেছে। কি করে হলো জানে না, অ্যাক্সিডেন্টলি হলো নাকি গাড়ির কোনো সমস্যা ছিল, সেইখানে ব্রেকটা ফেল করে গেছে। ভাগ্য খুব ভালো ছিল যে গাড়িটা স্পিডটা একটু কম ছিল, যার জন্য বেঁচে গেছে। যিনি আর কি ড্রাইভার তিনি না মানে কোনো মতে গাড়ির তাল সামলাতে পারছে না, গাড়িটা কোনো মতে উনি একটা এই মানে সাইডে একটা গাছ ছিল, কোনো মতে ওই গাছে গিয়ে ধাক্কাটা লাগিয়েছে যাতে গাড়িটা থামে। এবার কারোরই তেমন মেজর কোনো ইনজুরি হয়নি। এবার যেহেতু আঙ্কেল সামনে বসেছিলেন, ড্রাইভার সামনে বসে, তো ড্রাইভার এরকমভাবে পড়েছে, একটু মাথায় টাথায় হালকা লেগেছে, আঙ্কেলেরও হালকা মতো একটু মাথায় লেগেছিল, বাট সেটা খুব মানে ক্ষতিকারক কিছু না, কিন্তু হতে পারতো যদি গাড়িটা স্পিড বেশি থাকতো। এবার যিনি ড্রাইভার তিনি গাড়ি থেকে বেরিয়েছেন, যথারীতি গাড়িটা চেক করা হবে, যে যখন চেক করছে দেখছে কোনো সমস্যাই নেই গাড়িতে, গাড়ি একদম ঠিক আছে, ব্রেক ফেলও করেনি। তারপরে তো গাড়িটাকে সবাই মিলে সরালো, সরিয়ে যখন গাড়িটা তারপরে যখন চালাচ্ছে গাড়ি ঠিক, ব্রেকও ঠিক আছে, কোনো প্রবলেম নেই তাতে। মানে এই ঘটনাটাতে তো মানে আরোই ভয়ঙ্কর, মানে হুট করে এরকম একটা গাড়ির অ্যাক্সিডেন্ট, মানে যেখানে গাড়ি সম্পূর্ণ ঠিক আছে অথচ তখন ব্রেকটা ফেল করে গাড়ি ওরকম একটা অ্যাক্সিডেন্ট হলো, কিন্তু যখন গাড়িটা চেক করা হচ্ছে তখন গাড়ি সম্পূর্ণ ঠিক। তো যাই হোক, ওই দিনটা গেল, আঙ্কেল শো করলো, শো করে হোটেলে ফিরে এসছে, পরের দিন বাড়ি ফিরে যাবে। শো ওখানে শেষ, ওটা বাঁকুড়ায় শোটা ছিল, বাঁকুড়ার শোগুলো শেষ হয়ে গেছে, এবার বাড়ি ফিরবে। আঙ্কেল বাড়ি ফিরে এসেছে, বাড়ি ফিরে এসে এমন এমন ঘটনা মানে দিনের পর দিন ঘটে চলেছে, যেখানে কাকিমা মানে পাগল অবস্থা। কাকিমা আমাকে ফোন করেছিল, ফোন করে মানে কাকিমা না, সরি ভুল বললাম, আমার ফ্রেন্ড মানে মিতা আমাকে ফোন করেছিল, এবং আমি কিছু কিছু সিন নিজের চোখে দেখেছি। তো এবার যেদিন গেছে সেদিন নর্মাল ছিল আঙ্কেল। পরের দিন দুপুরবেলা যেরকম আমরা সাধারণ মানুষরা বাড়িতে দুপুরবেলা কি খাই, ভাত ডাল সবজি ভাজা ভুজি কিছু একটা নর্মাল হালকা খাবার খাই, তো এবার আন্টিও সেরকম খাবার দাবার রান্না করেছে। দুপুরবেলা আঙ্কেল খেতে বসেছে, বলছে আমি মাংস খাবো। আমি জানি না কেন যে কোনো ভূতের গল্পে সবাই মাংস খেতে চায়, ইভেন এই ঘটনাটাতেও আমি মাংস খাওয়ার কথা শুনেছি, মাংস খাবে। তা আন্টি বলল যে আজকে তো মাংস নেই, আজকে এটা খেয়ে নাও, কালকে মাংস এনে দেবো, নর্মাল স্বাভাবিক যেটা বলবে। আঙ্কেল যেন অ্যাগ্রেসিভ হয়ে গেল পুরো, বলছে আমি আজ
এক্ষুনি মাংস খাবো, আমার মাংস চাই, জেদাজেদি করছে। তখন মিতাও বাড়িতে ছিল। মিতা বলছে, বাবা তুমি এখন জেদাজেদি করো না, এখন খেয়ে নাও, আর এখন তো দুপুর, এখন নিশ্চয়ই মাংসের দোকান খোলা নেই যে আমি মাংস আনবো, মা রান্না করবে তারপরে তুমি খাবে, সেটা পসিবল না, তুমি এখন এটা খেয়ে নাও, সেরকম হলে আমি রাতে এনে দিচ্ছি, রাতে খেও। আঙ্কেল মানে মানবেই না, শুনবেই না। এবার এরম করতে করতে আঙ্কেল আন্টিকে তুই তুকারি করে অপমান করা শুরু করে দিয়েছে। মানে মাংস দিচ্ছিস না, মানে মানে মাংস খাবে বলে একটা মানুষ, উনি না যথেষ্ট মানে ভদ্র এবং খুব শান্তশিষ্ট একজন মানুষ, ওনাকে দেখে আমিও ভীষণ ভয় পেতাম। আঙ্কেল ভীষণ একটু গম্ভীর টাইপের, চুপচাপ, উনি এরকম ব্যবহার করছেন, এটা ঠিক মানা যাচ্ছে না। মানে মিতাও ভীষণ একটু মানে সন্দেহ হচ্ছিল ওর। যাই হোক, ইগনোর করে গেছে। ওই দিন আঙ্কেল কিছু মানে খেলোই না, ভাতের থালা হাত দিয়ে এরম সরিয়ে দিয়ে ঘরে চলে গেছে। এবার হচ্ছে ওনার ওই দিন রাত্রেবেলা ওনার গায়ে মানে বিশাল জ্বর, উনি মানে প্রায় হুঁশেই নেই বলতে পারো, 104 103-এর মতো জ্বর, যেটা মানে ভীষণ একেবারে খুব জ্বর। ওই জ্বরে আছে, মানে পুরো বেহুশ অবস্থায়, জ্বর কিছুতেই নামানো যাচ্ছে না, জলপট্টি দেওয়া হচ্ছে, ইভেন ওষুধও খাওয়ানো হচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। সকালবেলা ঘুম থেকে উঠেছে, জ্বর নেই, জ্বর পুরো একদম গায়েব। অতটা জ্বর, রাত্রেবেলা এত ওষুধ দেওয়া হলো, কিছুতেই কমছে না। সকালবেলা উঠে জ্বর পুরো নেমে গেছে। তাও ভেবেছে যে আচ্ছা ঠিক আছে, রাত্রেবেলা ওষুধ খেয়েছে, সকালবেলা হয়তো হতেও পারে জ্বরটা সেরে গেছে, তো সেরে গেছে, ভালো কথা। এবারে আন্টি মাংস এনেছে, দুপুরবেলা মাংস রান্না করেছে। নর্মালি একটা বাটিতে মাংস দিয়েছে, আরও ডাল তরকারি ইত্যাদি দিয়েছে, দিয়ে খেতে দিয়েছে আঙ্কেলকে। আঙ্কেল না মাংসটা দেখে মানে একদম পশুর মতো মাংসটার উপর যেন ঝাঁপিয়ে পড়েছে, মানে পশুর মতো ওটাকে খাচ্ছে চিবিয়ে চিবিয়ে। তো আন্টি বলছে, তুমি কিভাবে খাচ্ছ এটা, ঠিক করে খাও, আরও আছে তোমাকে দেবো। আঙ্কেল তখন আন্টিকে বলছে, তুই একদম চুপ কর, একদম বেশি কথা বলবি না, খাওয়ার মধ্যেখানে একদম ঝামেলা করবি না বলে দিলাম। এইরকম কথাতে না আন্টি একটু মানে অপমানিত বোধ করেছে যে আমাকে এরকম তুই তুকারি করে কথা বলছে। কখনো আঙ্কেল এরকম করেন, আঙ্কেল যথেষ্ট ভদ্র মানুষ, ওনার ওয়াইফকে উনি যথেষ্ট সম্মান করেন, সেখানে এরমভাবে কথা বলছে। আন্টি তখন চুপ করে গেছে, কোনো কথা বলেনি। আঙ্কেল এরকম মাংস খেয়ে উনি ভাত খাননি, ডাল খাননি, তরকারি খাননি, উনি শুধু মাংসটা খেয়ে চলে গেল। বেশ, তারপরে যথারীতি সবাই দুপুরবেলা ঘুমিয়েছে, সন্ধ্যাবেলা যে যার মতো কাজ টাজ করছে, ওই দিনটা কাটলো। আবার ওই দিনই যখন রাত হলো, আবার জ্বর, ঠিক রাত্রেবেলা জ্বর আসছে, সকালবেলা জ্বর কেটে যাচ্ছে, সারাদিন কোনো সমস্যা নেই। তবে ওই মাঝে মধ্যে খেতে বসার সময় মাংস খাওয়ার সময় অদ্ভুত জানোয়ারের মতো বিহেভিয়ার করছে, একটা যেন বহু যুগ মাংস খেতে পায়নি এরকম একটা বিহেভিয়ার। তো যাই হোক, এইগুলোতে মানে আন্টিও একটু খুব মানে হয়ে আছে, চিন্তিত আছে যে শরীর টরীর কি খারাপ হচ্ছে, কিছু সমস্যা হচ্ছে। এবার আন্টি প্রথমে কি করেছে, ভেবেছে যে না আগে একটু ঠাকুরে পুজো টুজো দিয়ে আসি এরকম। আর আমি শুরুতেই বলেছিলাম যে আঙ্কেল ভীষণ মানে ঠাকুর ভক্ত আর কি, ভীষণ। তো আন্টি পুজো দিতে গেছে, বাড়ির পাশে একটা কালী মন্দির, মানে পাশে না একটু দূরে কালী মন্দিরটা ছিল, কালী মন্দির থেকে পুজো দিয়ে এসছে, ফুল প্রসাদ এনেছে। আঙ্কেলের মাথায় ফুলটা ছোঁয়াতে যাবে, আঙ্কেল কি করেছে, ফুলটা না ছোঁয়ানোর আগে হাত থেকে এরকম ছিনিয়ে নিয়েছে, পুরো ছিনিয়ে নিয়ে মাটিতে ফেলেছে, পাটা ফুলের ওপর রেখে ফুলটাকে পুরো ডলে দিল। এইরকম ফুলটাকে পুরো ডলে দিল। যে মানুষটা কখনো মানে ঠাকুর দেবতার প্রতি যার ভক্তি মানে একেবারে অপার, এটা সে কখনো করতেই পারে না, এইরকম কাণ্ড করেছে। এবং ফুলটাকে মাটিতে ফেলে দিয়ে তার কথা কি বলছে, তোরা কিচ্ছু করতে পারবি না, ওরে আমি এখান থেকে নিয়ে যাবো। বাংলাদেশি ভাষা, মানে এই ভাষাটা, মানে আমি এই ভাষাটা ওদের মুখ থেকে শুনেছি, এই ভাষাতে নাকি বলছে তোরা কিচ্ছু করতে পারবি না, ওরে আমি এইখান থেকে নিয়ে যাবো, এরকম বলেছে। বলে একটা হাসলো, একটা মানে বিকট একটা হাসি হেসে ঘরে চলে গেছে, ভালো কথা। এবার এই ইনসিডেন্টটা আন্টিকে প্লাস মানে আমার বন্ধু মিতাকে পুরো মানে ভীষণ ভয় পাইয়ে দিয়েছে।
হ্যাঁ, আরেকটা জিনিস মিস করে গেছি, যখন কথাটা বলছিল ওটা না সম্পূর্ণ অন্য একটা ভয়েস ছিল আঙ্কেল। অন্য লোকের গলা। হ্যাঁ, যেহেতু মিতার আমি যেহেতু সমবয়সী, আমার বাবা আর ওর বাবার বয়সটাও অনেকটা কাছাকাছি ছিল। এটা তো কোন সময়ের আঙ্কেলের- কথা বলছিস তুই? 2023। 2023। এবার আঙ্কেল একটু বয়স্ক মানুষ, তো ওনার গলা যা হওয়া কথা সেই গলায় উনি বলছেন না, বরং উল্টে যে ভয়েসটা আসছে সেটা আর একটু কম বয়স্ক কোনো একটা ছেলের, এবং ভয়েসটা ভীষণই কর্কশ, খুবই বাজে একটা ভয়েস। সেই ভয়েসে বলছে তোরা তোরা কিচ্ছু করতে পারবি না, ওরে আমি এখান থেকে নিয়ে যাবো। এটাতে ওরা যথেষ্ট ভয় পেয়ে গেছে। তো মিতা এবার আমাকে আর কি ফোন করেছে, ফোন করে আমাকে বলছে দেবপ্রিয়া তুই আজকে রাতে আমার বাড়িতে আসবি। আমি বললাম কেন, হঠাৎ করে আমাকে ডাকছে কেন? তখন তো আমি এসব জানতাম না। আমাকে বলছে যে, তখন আমাকে সব ঘটনাগুলো খুলে বলছে তুই প্লিজ আজ রাতটা আয়, 1-2 দিন আমার বাড়িতে তুই থেকে যা, কারণ আমার মাও যথেষ্ট ভয়ে আছে আর আমিও যথেষ্ট ভয়ে আছি। বাবা এগুলো কি করছে কিচ্ছু বুঝতে পারছি না। তো এবার আমাকে যখন বলেছে, আমি তো ওরম হুট করে চলে যেতে পারি না, আমাকে আমার মায়ের পারমিশন আগে নিতে হবে, আমার মা আমাকে যেতে দেবে কিনা। তো আমি যখন মাকে সব কিছু খুলে বলেছি, মা তো না তুই যাবি না, বাবা কোথা থেকে কি হয়ে যাবে তার নেই ঠিক, তুই তো যাওয়ার দরকার নেই। তো আমি তারপরে মাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি টাজি করিয়ে আমি গিয়েছি ওই দিনই, যেদিন আর কি ওই ফুলটা ডলে দিয়ে ওই বললো ওরে আমি নিয়ে যাবো এখান থেকে, ওই দিন গেছি রাত্রেবেলা। আমরা সবাই একসাথেই ঘুমিয়েছি। আঙ্কেলের কিন্তু আবার রাতে জ্বর এসছে যথারীতি, যেরকম প্রত্যেক দিন হচ্ছে এটা কন্টিনিউয়াসলি, রাতে আবার জ্বর এসছে। আঙ্কেল ওই জ্বরের মধ্যে বেহুশ হয়ে শুয়ে আছে, পুরো হুঁশ জ্ঞান কিছু নেই। এবার আমি ওদেরকে বললাম তোরা একটা কাজ কর, ভালো একটা ডাক্তার দেখা, স্বাভাবিক আমি যেটা বলবো। তোরা বললো যে যেসব ঘটনা ঘটছে আমাদের তো মনে হয় না এটা ডাক্তার দেখিয়ে কিছু উপকার হবে বলে, কারণ ওদেরও মনে সন্দেহ হচ্ছে যে এটা ডাক্তার মানে এটা শরীর অসুস্থ না, এটা অন্য কিছু একটা কেস হচ্ছে। এবার যাই হোক, আমি ওই দিন রাত্রেবেলা ওদের সাথেই শুলাম। রাত 1:30-2 নাগাদ মানে আমার বন্ধু মিতার ওরই একটু চোখটা খুলেছে, মানে ঘুমটা ভেঙে গেছে জল খাবে বলে, দেখছে ওর পাশে ওর বাবা নেই। আঙ্কেলের অতটা জ্বর, যার হুঁশ নেই, সে রাত ওই 1:30-2টোর সময় সে বিছানায় শুয়ে নেই, সে কোথায় গেছে তাও জানি না। মিতার উঠেছে, বাবাকে দেখতে পাচ্ছে না পাশে, স্বাভাবিক একটু টেন্সড হয়ে পড়েছে, কিন্তু তাও ও উঠেছে, বিছানা ছেড়ে উঠে একবার ওয়াশরুমটা চেক করলো, ঘরের ভেতরটা একবার চেক করলো, দেখলো কোথাও নেই আঙ্কেল। তো এবার ওটা দেখে না ও একটু ভয় পেয়ে গেছে, আমাকে ডাকছে। আমি তো শুয়ে আছি, আমাকে ডাকছে দেবপ্রিয়া ওঠ, দেবপ্রিয়া ওঠ, বাবাকে কোথাও পাচ্ছি না, বাবা ঘরে নেই। আমি তখন মানে চোখে ঘুম লেগে আছে, উঠতে তো ইচ্ছা করছে না। আমি বললাম আঙ্কেল দেখ ঘরে টরে কোথাও আছে, ওয়াশরুমে আছে। বলছে যে না রে ওয়াশরুমে নেই, তুই একবার ওঠ। দিয়ে আমি আর মিতা মিলে দুজন মিলে ঘরটা খুঁজছি, কিন্তু ঘরে কোথাও নেই ওরা। তো এবার না দেখতে পেয়ে আমরা তো এবার ভয় পেয়ে গেছি, আমিও ভয় পেয়ে গেছি যে এত রাতে আঙ্কেলের অত জ্বর ছিল, আঙ্কেল কোথায় চলে গেল হুট করে। তখনই আমরা ছাদ থেকে একটা কারোর চলার শব্দ পেলাম, কেউ মানে জোরে জোরে ধপ 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 করে পা ফেলে চলছে বা দৌড়াচ্ছে, যেরকম শব্দটা হয় ওই শব্দটা পেলাম। পাওয়ার পর আমরা তখন দৌড়তে আন্টিকেও তখন ডেকেছি, যেহেতু ছাদ থেকে অত রাত্রে থেকে এরকম ধপ ধপ শব্দ পাচ্ছি, আবার কোনো চোট টোট ঢুকেছে কিনা তার নেই ঠিক। আমি আন্টিকেও ডেকেছি, আমিই ডেকেছিলাম। 3 জনে মিলে ছাদের ওপরে গেছি, দেখছি আঙ্কেল পিছন দিক করে ছাদের যে পাঁচিলের ওপর বসে আছে এবং পা দোলাচ্ছে, হাত এরকম রেখে পাটাকে এরকম করে দোলাচ্ছে, বসে আছে। ওইটা দেখে আমরা কিন্তু আঙ্কেলের মুখ দেখতে পাচ্ছি না, আমরা আঙ্কেলের পিছনটা তখন দেখতে পাচ্ছি। এবার পাটা বাইরের দিকে। এবার যখন আমরা যে গেছি, আঙ্কেল তো আমাদের উপস্থিতি বুঝতেই পেরেছে। আঙ্কেল ওরকম ভাবেই আস্তে আস্তে মাথাটাকে ঘুরিয়ে আমাদের দিকে তাকালো, হাসিটা এত অবধি এসছে, এরম গোল মতো এত বড় একটা হাসি, এত অবধি হাসি একটা স্বাভাবিক মানুষের কখনো আসতে পারে না। এবং তার চোখটা যেন ওই বেড়ালের চোখ যেমন অন্ধকারে বেশ জল 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 করে, আঙ্কেলের চোখটা ওরকম, কিন্তু মানে সাদা অংশটা বেশি জল জল করছে
আর চোখের যে কালো মণিটা সেটা না ভীষণ ছোট হয়ে গেছে, আর বিকটভাবে হাসছে। আবার ওই একই ডায়লগ, কিচ্ছু করতে পারবি না তোরা, ওরে আমি এইখান থেকে নিয়ে যাবো। একই ডায়লগ, পা দোলাতে দোলাতে বলছে ওই রকম ভাবে। এবার ওইটা দেখে মানে আমি তো পুরো শক, এটা আমি কি দেখলাম চোখের সামনে, এরকম দৃশ্য যে আমি দেখবো আমি কখনো ভাবতে পারিনি। এখন হয়তো আমার হাসি পাচ্ছে, কিন্তু তখন তো আমার অবস্থা একেবারে খারাপ। ওই দৃশ্য দেখে না আমি জোরে চিল্লিয়েছি, একেবারে চিল্লিয়ে চোখ বন্ধ করে এলাম, মুখে চোখে হাত দিয়ে জোরে চিল্লিয়েছি। এবার ওরাও স্বাভাবিকভাবে ওরাও একটু চিল্লিয়েছে ওরকম সিচুয়েশনটা দেখে। তিনজনেই চোখটা বন্ধ করে দিয়েছিলাম। কিছুক্ষণ পর চোখটা খুলে দেখছি ছাদে কেউ নেই, আঙ্কেল ছাদে নেই। ঝাঁপ দিয়ে দিল নাকি? এবার সেটা দেখার জন্য আমরা যখন নিচে গিয়ে দেখছি, নিচেও কেউ নেই, কেউ ঝাঁপ দেয়নি। ঝাঁপ দিলে তো নিচে তো পড়ে থাকবে না, আঙ্কেল নেই। এই সিচুয়েশনটা না আরো ভয় পাইয়ে দিয়েছে। আমরা দৌড়তে দৌড়তে আগে মানে রুমে গেছি, মানে ঘরে গিয়ে দেখছি আঙ্কেল শুয়ে আছে বিছানাতে, শুয়ে মাথায় হাত দিয়ে শুয়ে আছে, পাটাকে পায়ের ওপর তুলে পাটা নাচাচ্ছে, নাচাতে নাচাতে একটা মুচকি হাসি হাসছে, আমাদের দিকে তাকিয়ে আছে এমন ভাবে যেন আমাদেরকে নিয়ে খেলছে সে। আমাদেরকে ভয় দেখানোটা তার কাছে খেলা, তার কাছে মজা লাগছে, হাসছে। তখন আমরা আঙ্কেল যে ঘরে ছিল আমরা সেই ঘরে ঢুকিনি, ওই একটা পাশে আরেকটা রুম ছিল, আমরা ওই রুমে গিয়েছিলাম। এবার আমি তাকে বলে দিলাম, ভাই আজকে রাতটা যেভাবে হোক আমি থাকছি, সকাল হলে আমি চলে যাবো, আমি এখানে নেই। এখানে থাকা, তারপরে যদি আমার কিছু একটা হয়ে যায়, আমার মা তো মানে এমনিতেই বারণ করেছিল, তাও আমি জোর জবরদস্তি করে এসছি, এবার আমাকে শেষ করে দেবে, মেরেই দেবে। তো যাই হোক, এবার পরের দিন সকালবেলা আমরা তো যথারীতি বেরিয়ে গেছি। তারপরে তো মিতার মুখ থেকে বাকি ঘটনাটা শোনা। আন্টি এবার একটা ওই কালী মন্দিরেই আর কি আবার গিয়েছিল, তো ওখানে গিয়ে মায়ের সামনে কাঁদছে। আন্টিরও খুব চিন্তা হচ্ছে, কষ্ট হচ্ছে যে এটা কি হয়ে গেল আঙ্কেলের সাথে করছে। ওখানে একজন পুরোহিত মশাইও ছিলেন, তো পুরোহিত মশাই আন্টিকে কাঁদতে দেখেছিলেন, তো পুরোহিত মশাই আন্টিকে সব জিজ্ঞেস করছিল। আন্টি তখন সব কিছু খুলে বললো যে এরকম এরকম ঘটনা ঘটছে। তো এই পুরোহিত মশাই একজন লোকের সন্ধান দিল, মসজিদের কোনো এক পীর বাবার সন্ধান দিয়েছে। তো আন্টি বিশ্বাস করে গেছে ওখানে আর কি। তো ওই পীর বাবার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলেছে এবং বলল যে ওই পীর বাবা বলল যে কোন একটা তিথি, আমার তিথিটা এক্স্যাক্টলি মনে নেই, ওই তিথিতে নিয়ে যেতে হবে রাত্রেবেলা। আর হ্যাঁ, আরেকটা কথা বলেছিল ওই বাবা যে ওকে কোনো মতে জানতে দেওয়া যাবে না যে ওকে এখানে আনা হচ্ছে, মানে তোমরা যে ওকে আমার কাছে আনবে কোনোভাবে ওকে জানতে দেওয়া যাবে না। ও যদি জানতে পারে ও হয়তো ওর মানে আঙ্কেলের খেলা ওখানেই শেষ করে দেবে। তো যাই হোক, এবার আন্টিও ভাবছে কিভাবে আনবো। এবার যেহেতু ওই টাইমটাতে মাংস ব্যাপারটা ওই আঙ্কেল খুব করছিল, তো আন্টি কি করলো, আঙ্কেলকে বললো যে চলো আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো যেখানে তুমি তোমার ইচ্ছে মতো মাংস খেতে পারবে। লোভ দেখালো। আঙ্কেল তো আর মাংস খাওয়ার কথা শুনে বাবা সে কি খুশি, যেন মানে কত জন্ম মাংস খেতে না পেলে একটা মানুষ যখন মাংস মানে সন্ধান পায় সে তো মানে বিশাল খুশি। এবার আঙ্কেলকে নিয়ে গেছে, একটা রিক্সা করে নিয়ে যাওয়া হয়েছিল। এবার যখন মসজিদের সামনে নেমেছে আঙ্কেলকে ধরে রাখা যাচ্ছে না, আন্টি পারছে না ধরে রাখতে। মনে হচ্ছে যেন আঙ্কেলের গায়ে, উনি তো একটু বয়স্ক মানুষ, ওনার গায়ে মনে হচ্ছে যেন মানে 10খানা হাতির শক্তি চলে এসছে, এতটাই উনি যেন তখন পাওয়ারফুল। উনি ছাড়িয়ে পারলে এক্ষুনি দৌড়ে চলে যাবে। তখন ওই মসজিদেরই কিছু আরও লোকজন ছিল, তারা 3-4 জন এসে হাত ধরেছে, হ্যাঁ ঘাড়ের এখানটা ধরেছে, দিয়ে মানে একদম টানতে টানতে ঢুকিয়েছে কোনো মতে, মানে ও ঢুকবে না, ঢুকিয়েছে কোনো মতে। আর চিল্লাচ্ছে কি, মানে বিশাল এতে চিল্লাচ্ছে, বাজেভাবে, মানে একটা কর্কশ গলায় চিল্লাচ্ছে। ওই আওয়াজ শুনলে যে কেউ ভয় পেতে বাধ্য। যাই হোক, এবার ওরকমভাবে কোনো মতে নিয়ে যাওয়া হয়েছে। ওখানে একটা ঘর ছিল, ওই ঘরে আঙ্কেলকে ঢোকানো হয়েছে এবং ওখানেই পীর বাবা ছিলেন। ঢোকানোর পর কী করা হলো, গেটটা বন্ধ করে দেওয়া হলো, মানে দরজাটা লাগিয়ে দেওয়া হলো। বাইরে যে ছেলেগুলো আর কি ঢুকিয়েছিল তারা আন্টিকে বলছে যে আপনি অপেক্ষা করুন, একটু অপেক্ষা করে যান। মোটামুটি
1-1.5 ঘন্টা আন্টি ওখানে অপেক্ষা করেছিলেন, দরজা তখনও বন্ধ। 1-1.5 ঘন্টা পর দরজা খোলা হলো যথারীতি। তারপরে ওই পীর বাবা বেরিয়ে এলেন এবং তখন আন্টি দেখছে যে ভেতরে আঙ্কেল অজ্ঞান অবস্থায় মাটিতে শুয়ে পড়ে আছে এবং আঙ্কেলের শরীরটা না পুরো রুগ্ন হয়ে গেছে। মানে এতদিন যে ছিল শরীরটা দেখে মনে হতো না যে শরীর দুর্বল হয়ে পড়ছে বা ভীষণ রোগা হয়ে গেছে, মনে হতো না। কিন্তু তখন দেখছে যে আঙ্কেল পুরো রোগা হয়ে গেছে, একদম শরীরটা ভেঙে পড়েছে, চোখের তলায় কালি হয়ে গেছে একদম, মানে অসুস্থ। একটা মানুষের ওপর যদি এখন মানে কন্টিনিউয়াসলি 3-4 দিন ধরে টর্চার করা হয়, শরীরের ভেতর থেকে হোক বাইরে থেকে হোক, 24 ঘন্টা, তার অবস্থা কি হবে তাহলে? সেটা ওরকম মতো যেন মনে হচ্ছে কেউ মানে ভীষণ টর্চার করেছে আঙ্কেলকে। মানে আঙ্কেল অজ্ঞান হয়ে শুয়ে আছে। ওই পীর বাবা বেরিয়ে এসে আগে কিছু তাবিজ টাইপস অফ দিল, 4টে দিয়েছিল ওদের 3জনের জন্য আর আমার জন্য একটা। কারণ আন্টি বলেছিল যে আমিও ছিলাম ওই সিনটাতে, আমার ওপর যাতে আবার কোনো অ্যাটাক না হয়, আমাকেও দেওয়া হয়েছিল। আমি ওটা 1 মাস পড়েছিলাম, তারপরে আমি খুলে দিয়েছিলাম। তাবিজটা দেওয়া হলো, বললো যে এই তাবিজটা তোমরা 1 মাস মতো পড়ো, 1 মাস পরে খুলে দিতে পারো, কারণ বিপদ আমি কাটিয়ে দিয়েছি, অসুবিধা নেই, আর কোনো ভয়ের কিছু নেই, ও আর কিছু করতে পারবে না। তবে আন্টি জিজ্ঞেস করছে যে কি হয়েছিল আমার হাজব্যান্ডের সাথে, একটু বলবেন? তো বলছে তোমার হাজব্যান্ডকে মূলত একটা খারাপ এন্টিটি, কোনো বদ জিন ধরেছিল, যেটা এসেছিল ওই হোটেলের ওই রুমটা থেকেই। এবার কি করে ওই জিনটা ওই রুমে ছিল, কি বৃত্তান্ত, সেসব বলছে যে ওই জিনটা নাকি বলেছে ওই পীর বাবাকে, ওদের কী সব প্রসেস থাকে, রিচুয়ালস করে জানা গেছে যে ওই জিনকে ওইখানে চালান করা হয়েছিল ওই রুমটাতে। এবং করেছিল তার কারণ ওখানে ওই আঙ্কেল থাকার আগে ওখানে আরও দম্পতি থাকতেন একজন, এবং সেই দম্পতির কোনো পারিবারিক শত্রু ছিল বা কিছু প্রবলেম ছিল, তো ওই দম্পতিকে মারার জন্য ওই জিনকে চালান করা হয়েছিল এবং ওই জিন ওই দম্পতিকে মেরেও ছিল। কিন্তু সামহাও ও ওখান থেকে মুক্তি পায়নি, মানে ওই জিনটা ওখান থেকে মুক্তি পায়নি। ওর একটা শরীরের দরকার ছিল, ওখান থেকে মুক্তি পেতে হলে ওকে একটা শরীর দিতে হবে। এবং ওই দম্পতির পরই যেহেতু পরপরই আঙ্কেল গিয়ে উঠেছিল, তো ওর আঙ্কেলের শরীরটাই পছন্দ হয়েছে, তো ও ওটার ওপরেই ভর করেছে এবং ও ওকে যেভাবে হোক ওকে নিয়ে যেত, ওকে মানে যে কোনো মূল্যে আঙ্কেলকে, মানে মোদ্দা কথা যে ওই ঘরটাতে একটা কিছু খারাপ কিছু ছিল, যেটা কিনা আঙ্কেলের সাথে চলে এসেছিল। হ্যাঁ, এবং এটা পরে বলা হয়েছিল যে ওকে প্রথমে চেষ্টা করেছিল ওই হোটেলে থাকাকালীনই মেরে ফেলার, ওই যে ফ্যান পড়া, গাড়ির অ্যাক্সিডেন্ট, প্রথমে ওকে মেরে ফেলার চেষ্টা মানে করেছিল, কিন্তু সামহাও সফলতা পায়নি বলে তখন পজেসড করে নিয়েছে, পুরো একদম পজেসড করে নিয়ে মানে ওকে ভেতর থেকে শেষ করে দেওয়ার প্ল্যানটা করেছিল। ওই জন্য এত কিছু ঘটনা ঘটলো। তো যাই হোক, তারপরে তো আঙ্কেলকেও কদিন ওই তাবিজ ফাবিজ পরে থাকতে হতো, আরও সব জল পোড়া দিয়েছিল। আমাকে শুধু একটা তাবিজ দিয়েছিল, আমি ওটা পড়েছিলাম 1 মাস মতো, তারপরে আমার আর কোনো প্রবলেম, আমি ওটা খুলে দিয়েছিলাম তারপরে। আর ওরাও তারপরে আস্তে আস্তে খুলে দেয়। আপাতত ওদের আর কোনো প্রবলেমও হয়নি, ওরা এখন ঠিকই আছে। শুধু যেটা হচ্ছে আঙ্কেলের সাথে এরকম একটা ঘটনা ঘটে গেল যখন, এবং আমার যেটা আমি ঘটনার কিছু কিছু সিন আমি নিজের চোখে দেখেছি, যেমন সবথেকে যেটা হরারেবল সিন ছিল আমার কাছে, যে ওই ছাদের ওপর বসে ওরকম পা দোলাচ্ছে আর মাথাটাকে জাস্ট লাইটলি আস্তে করে ঘুরিয়ে তারপরে একটা বিৎকট হাসি, ওরকম মানে ভয়ঙ্কর হাসি, ওইটা আমার পুরো একদম মানে এটাই ছিল পুরো ঘটনাটা। ইয়েস। এবং তারপর আঙ্কেল পুরোপুরি সুস্থ হয়ে যায়। হ্যাঁ, আঙ্কেল পুরো সুস্থ হয়ে যায়। ওনার কোনো রকম সমস্যা তারপর ওই মানে প্রেত চলে যাওয়ার পর কোনো রকম সমস্যা কি ওনার মধ্যে ছিল? না, ওনার মধ্যে কিছু ছিল না। সমস্যা তৈরি হয়েছে? হ্যাঁ, শারীরিক সমস্যা বলতে গেলে ওনার একটা প্রবলেম হতে শুরু করলো। উনি শো যখন এখনো তো শো করেন উনি, ওনার শোতে একটা প্রবলেম হতো, উনি একটু ভুলে যেতেন। মানে ভুলে যেতেন মানে কি, ওনার কোনো ডায়ালগ আছে তো উনি ডায়লগটা একটু ভুলে যেতেন, কিন্তু উনি যেহেতু উনি এত বছরের এক্সপিরিয়েন্সড ওনার, তো উনি ম্যানেজ করে নিতেন, অসুবিধা হতো না। বাট যখন শুরুতে একটা পার্ট এলো, ওটা তো মুখস্থ করতে হয়, মুখস্থ করতে করতে উনি হুট করে ভুলে গেলেন, বা সিন করছেন অন দ্য স্টেজ। তুই কোনোদিনও মানে এই ঘটনাটা ছাড়া
তুই আলাদা করে কোনো কিছু ইডি এক্সপিরিয়েন্স করেছিস আমি এক্সপিরিয়েন্স করেছি, ছোট্টবেলা থেকে এখনো পর্যন্ত? সেরকম কিছু করিনি, একটা করেছিলাম, সেটা আমার ঠিক তখন আমার বয়সটাও মনে নেই। আমি অ্যাকচুয়ালি যেটা এক্সপিরিয়েন্স করেছিলাম, আমি আমার বাড়ির বারান্দাতে দাঁড়িয়েছিলাম। আমাদের বাড়ির বারান্দায় এরকম একটা পাঁচিল আছে, তো আমি পাঁচিলে এরকম হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম, আর আমার পাশের সামনে আরেকটা বাড়ি ছিল। তো ওই তখন রাত্রেবেলা, আর আমার মা বারান্দার ঘরটাতে রুটি বেলছে, আর আমি বাইরে দাঁড়িয়ে আছি, দরজাটা কিন্তু খোলা, আমি চাইলেই মাকে ডাকতে পারবো, আমি ঘরে ঢুকে যেতে পারবো, অসুবিধা নেই। তো সামনে যে বাড়িটা, আমি না হুট করে দেখছি যে ওই বাড়িটার দেওয়ালে একটা ছায়া, বেশ লম্বা একটা ছায়া, এবং সেটা নড়ছে না, চড়ছে না। আমি ফার্স্টে ভেবেছিলাম আমার ছায়া কি কোনোভাবে, তা আমি আমার হাত পা একটু নাড়ি, দেখলাম না, ওই ছায়াটা নড়ছে না, ওই ছায়াটা ওখানে স্টিক করে আছে। আমি তারপরে পাঁচিল থেকে ঝুঁকে ওই সাইডগুলো দেখছি যে ওখানে কোনো মানুষ কি দাঁড়িয়ে আছে যার ছায়াটা এখানে পড়ছে, বা এই সাইডে বা সামনে কিছু, ওখানে কিছুই নেই। ওখানে শুধু একটা ল্যাম্পপোস্ট ছিল, ল্যাম্পপোস্টটা জ্বলছিল, এবার অন্য কিছুর ছায়া কিনা, বাট আমার ওই ছায়াটা দেখে আমার খুব একটা ভালো লাগছিল না। আমি না মাকে সঙ্গে সঙ্গে ডেকেছিলাম, মা এসো। মাকে ডেকে যখন এলাম, ওই ছায়াটা ওখানে ছিল না। এটা মানে জানি না এটার ব্যাখ্যা কি, এটা কেন দেখেছি, হতে পারে চোখের ভুল, বা এটা হয়তো কিছুই না, এটা হয়তো একটা স্বাভাবিক ঘটনা, বাট আমার মনে হয়েছে এটা স্বাভাবিক নয়, এটা অস্বাভাবিক কিছু। আর একটা যেটা আমি দেখেছি, এটা রিসেন্ট একটা ঘটনা। আমি আমার বন্ধুদের সাথে একটা পিকনিকে গেছিলাম, ওখানে পিকনিক থেকে ফিরছি তখন 7টা 7:30 এরকম। এবার যে রাস্তাটা দিয়ে আমরা ফিরছি সেটা মানে ভীষণ অন্ধকার একটা রাস্তা, আমরা অনেকে ছিলাম, প্রায় 6-7 জন বন্ধু এবং তাদের মায়েরা, গার্জেনরা সহ গেছে সবাই। ফিরছি, ওখানে একটা কালী মন্দির ছিল, ওই কালী মন্দিরে ওখানে একটা বাঁশ পোতা ছিল, আর ওখানে একটা এরকম দড়ি ছিল, দড়ি দিয়ে এরকম সাইড দিয়ে এরকম লাগানো ছিল। তো আমার দুটো ফ্রেন্ড সেটা দেখেছে। দুটো ফ্রেন্ড কি দেখেছে না, বাঁশটা হুট করে দুলে উঠলো, মানে দুলে উঠেছে, তো হাওয়াতেও হতে পারে বা অন্য কিছুর জন্য বাঁশটা এরকম হয়ে উঠেছে, দুলে উঠেছে। ওটা আবার আমাদেরকে ডেকেছে, ডেকে দেখাতে যাবে, আমরা যখন গিয়ে দেখছি ওটা পুরো ফিক্সড, ওটার কিছুই নেই, কিছু নাই, হাওয়ার জন্য। আরে বলছে, আমাকে বলছে, ভাই এখানে কি ভূত আছে? আমি বললাম ধূত হাওয়ার দিয়েছে, ওই জন্য হয়তো দুলে তুলেছে, তোরাও ভয় পাচ্ছিস এসব। কত রকম কত ঘটনা ঘটে আমাদের চারিপাশে, আমরা হয়তো অনেক কিছুকেই ভুতুরে বলে দাগিয়ে দিই, কিন্তু আসলে সমস্ত কিছু ভুতুরে হয় না। আবার যেগুলো ভুতুরে হয় সেগুলো আমাদের চোখে পড়ে না, সেগুলো আমাদের নজরে পড়ে না, সেগুলো শুধুই আমাদের অনুভূতিকে এসে ধাক্কা দেয়। আজকের এই ঘটনাটি কেমন লাগলো দেবপ্রিয়ার কাছে শুনলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাকুর সুস্থতা কামনা করি, কাকু অনেকটাই ফেস করেছেন ওই সময়টাতে, এবং দেবপ্রিয়ার বন্ধুর পরিবার সবাই সুস্থ থাকুক। দেবপ্রিয়ার সেই বান্ধবী যে কিনা দেবপ্রিয়াকে প্রেত কথা শুনিয়েছে, সৃজনী, অল দি ভেরি বেস্ট, এবং দেবপ্রিয়াকেও অল দি ভেরি বেস্ট ফর ইউর ফিউচার। আপনারা শুনতে থাকুন প্রেত কথা লাইভ পডকাস্ট, এবং আপনারা কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে, কার পডকাস্ট এরপর শুনতে চান, কার কাছ থেকে ঘটনা শুনতে চান, কি ধরনের ঘটনা শুনতে চান, আপনাদের যা মতামত সমস্ত কিছু কমেন্টে লিখতে পারেন। আজকের মতো চললাম, শুনছিলেন প্রেত কথা লাইভ পডকাস্ট। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে। আজ আমার গেস্ট দেবপ্রিয়া। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।